শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের আয়োজনে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি চোখের যে কোনো একটি সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি চোখের প্রেশার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ ইফতেখার ইকবাল, কনসালটেন্ট, গ্লুকোমা ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল, কনসালটেন্ট গ্লুকোমা বাংলাদেশ আই হসপিটাল, উত্তরা, ঢাকা। আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। চোখের প্রেশার সম্পর্কে আপনার নানা প্রশ্ন ও মতামতের কথা আপনারা এই নম্বরে ফোন করে জানাতে পারেন। আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা চোখের প্রেশার নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা অনেক রকম প্রেশারের কথা শুনে থাকি, সেটি ব্লাড প্রেশার হয়ে থাকতে পারে। চোখের প্রেশার এই বিষয়টি আসলে অনেকের কাছেই নতুন, অনেকেই বুঝতে পারেন না যে চোখের প্রেশার বলতে আসলে কি বুঝি। শুরুতে এটি দিয়ে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আমরা সবাই কম বেশি জানি যে ব্লাড প্রেশার বা শরীরের যে প্রেশারটা আছে সেটা সম্বন্ধে, বাট চোখের প্রেশারটা অনেক ক্ষেত্রেই অনেকাংশেই এখনো অজানা ম্যাক্সিমাম মানুষদের ক্ষেত্রে। তো আমরা যদি চোখকে দুটা ভাগে ভাগ করি, সামনের একটা পোর্শন, পেছনের একটা পোর্শন। সামনের পোর্শনটাতে কিছু তরল পদার্থ থাকে যেটা আমরা অ্যাক্রাস হিউমার বলি। তো এই পদার্থটা তার অক্ষিগোলক বা চোখটাকে মেনটেন করার জন্য যে প্রেশারটা দিচ্ছে সেটাই হচ্ছে চোখের প্রেশার। যেমন শরীরের রক্তনালীর মধ্যে যে প্রেশারটা আছে সেটাকে আমরা ব্লাড প্রেশার বলছি। আমরা যেরকমটা জানি যে ব্লাড প্রেশারের ক্ষেত্রে 120/80 এটিকে একটি আদর্শ হিসেবে ধরা হয়। চোখের প্রেশারের ক্ষেত্রে কি এরকম কিছু কি আছে? আপনি ঠিক বলেছেন। আসলে চোখের প্রেশারের ক্ষেত্রেও আমরা একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট ধরে থাকি, এবং সেটা হচ্ছে 10 থেকে 21 মিলিমার্কারি প্রেশার। ঠিক আছে, এটা আমরা নর্মাল রেঞ্জের মধ্যে ধরে থাকি, বাট সবার ক্ষেত্রে নর্মাল মানে যে এটা সবার জন্যই প্রযোজ্য তা কিন্তু না। আচ্ছা, অনেকের এরকম প্রশ্ন আসলে থেকে যায় যে আমরা তো আসলে ব্লাড প্রেশার আসলে আমরা স্টেথোস্কোপ বা বিপি মেশিন দিয়ে আসলে মেজার করে থাকি। চোখের প্রেশার আসলে মেজার করার মতো মানে যন্ত্রটি আসলে কি? অবশ্যই চোখের প্রেশার মেজার করার জন্য আমাদের স্পেশাল কিছু যন্ত্র ব্যবহার করতে হয়। এখন অনেক ধরনের যন্ত্রই অ্যাভেলেবল। কিছু আছে হচ্ছে অটোমেটিক, যেটা জাস্ট রোগীর চোখের সামনে বসলেই এটা দেখা যাচ্ছে প্রেশারটা মেজার করে দিচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে গোল্ডম্যান অ্যাপ্লানেশন টনোমিটার আমরা বলি। তো এটাকে হচ্ছে ডক্টর নিজেই দেখেন, স্পেশালি সব চক্ষু স্পেশালিস্টদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, ওনারা নিজেরাই দেখেন। তো এটার মাধ্যমে আমরা চোখের প্রেশারটা মেজার করতে পারি। আচ্ছা, এর গুরুত্ব সম্পর্কে জানতে চাইব। যেমন ব্লাড প্রেশার যেমন ওঠানামা করলে আমরা বলি যে শরীরের প্রেশার বেশি বা হাই হয়ে গিয়েছে অথবা লো হয়ে গিয়েছে, এর ফলে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে আমাদের, বিশেষ করে কিডনিতে ড্যামেজ হচ্ছে বা স্ট্রোক করছে ব্রেইনে। তেমনি চোখের প্রেশারও যদি কোনো কারণে ফ্লাকচুয়েট করতে থাকে, বিশেষ করে এটা যদি কমে যায় বা বেড়ে যায়, সবগুলোই খারাপ। যদি কোনো কারণে বেড়ে যায় ইভেন তখন আমরা সেটাকে গ্লোকোমা বলছি। বাট গ্লোকোমাটা জিনিসটা হচ্ছে চোখের প্রেশারের কারণে আমাদের চোখের যে নার্ভ যেটা আছে, অপটিক নার্ভ আমরা বলি বা স্নায়ু বলি, ওইটা ড্যামেজ হতে থাকে। ওইটা ক্ষতিগ্রস্ত হলেই তখন সেটাকে আমরা গ্লোকোমা ধরে নিই এবং সেটা খুবই খারাপ। আচ্ছা, গ্লুকোমার কথা বলছিলেন আপনি যে সেটি হচ্ছে চোখের প্রেশার বেড়ে যাওয়ার সাথে আসলে রিলেটেড। গ্লুকোমা কি সে বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, গ্লুকোমাটা হচ্ছে কোনো কারণে যদি চোখের প্রেশারের তারতম্য হয়, যেমন চোখের প্রেশার, চোখের ভেতরে যে পানি যেটা আমি বললাম একটু আগে, এটা যদি প্রোডাকশন বেশি হয় কিন্তু যদি এটা যথাযথভাবে ড্রেইন হতে না পারে বা চোখ থেকে বের হতে না পারে, তখন চোখের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে থাকে। তখনই হচ্ছে আমাদের যে পেছনে যে নার্ভ যেটা আছে বা স্নায়ু যেটা আমরা বলি, সেটা তখন ড্যামেজ হতে থাকে এবং এই ড্যামেজটাকে আমরা গ্লোকোমা বলে থাকি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গ্লুকোমার কি কোনো লক্ষণ বা উপসর্গ কি আসলে আছে? এটা আমি যদি দেখাই, আমার একটু আগে যে ছবিটা দেখতে পেয়েছিলেন, ওইটাতে দেখাচ্ছে একটা জায়গা দিয়ে এটা লেন্স, আমাদের যে আইরিস যেটা থাকে ওটার পেছন থেকে এটা তৈরি হয়ে পিউপিল বা চোখের মনির মাধ্যমে সামনে চলে আসে। এখন এসে এখান থেকে এটা ড্রেইন হয়ে যায়, অনেকটা ড্রেনের মতো। আমরা নর্মাল যদি ড্রেন চিন্তা করি, কিন্তু কোনো কারণে যদি এই যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়, এটা তখন উপচে পড়ার একটা পসিবিলিটি থাকে। কিন্তু চোখ তো বন্ধ জায়গা, এখানে উপচে পড়ার কোনো স্কোপ নেই। তো তখন এটা প্রেশার বিল্ড আপ হতে থাকে। এই সময়টাতে যেটা হয়, যদি অ্যাঙ্গেল আমরা যেটা বলি, এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় চোখে পেইন হতে থাকে। বিশেষ করে একটু অন্ধকার রুমে গেলে বা একটু কন্টিনিউয়াস একটা পেইন থাকতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে, লাইটের দিকে তাকালেই পানি পড়তে পারে, চোখ লাল হতে পারে। ঠিক আছে। আর যদি অনেক বেশি সিভিয়ার হয়ে যায়, তখন দেখা যায় বমি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ইভেন অনেকের ক্ষেত্রে বমিও হয়ে যায়।
আর আরেক ধরনের গ্লোকোমা আছে যেটাতে এই জায়গাটা খোলা থাকে। তো এই ক্ষেত্রে যেটা হয় চোখের প্রেশার ঠিকই বাড়ে কিন্তু পেশেন্টের এই জিনিসগুলো থাকে না, এই কমপ্লেইনগুলো থাকে না। তো এটা খুবই খারাপ। এক্ষেত্রে রোগীরা আস্তে আস্তে যখন যেটা হয় ওদের আশেপাশের দৃষ্টিটা ছোট হতে থাকে। তো ছোট হয়ে যাওয়ার পর একদম অ্যাডভান্স যখন হয় তখন সে বুঝতে পারে যে না আমি চোখে কম দেখছি। তো এই দুটোই হচ্ছে মেইন। আচ্ছা, আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি আগে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে আমি ফারজানা, আমি জানতে চাচ্ছিলাম যে চোখের গ্লুকোমা এটা কি কোনো বংশগত রোগ কিনা? জি, ধন্যবাদ দর্শক, সাথে থাকবেন, উত্তর দিচ্ছেন স্যার। জি জি, আপনাকে ধন্যবাদ। আসলে হ্যাঁ, গ্লোকোমার জিনিসটা জন্মগত, বংশগত বলা যায়, এবং এটাতে জেনেটিক কিছু ব্যাপার চলে আসে। তবে তার মানে এই না যে আমার থাকলেই যে আমার পরবর্তী প্রজন্মের হবে, বাট যদি থাকে তাহলে পরবর্তী প্রজন্মের এই গ্লোকোমা হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। আচ্ছা, আপনি জিনগত একটি বৈশিষ্ট্যের কথা বললেন গ্লুকোমার ক্ষেত্রে, আর কি কি ফ্যাক্টরস আসলে কাজ করে থাকতে পারে? এক্ষেত্রে এখন আমরা যদি চিন্তা করি যে গ্লোকোমা কেন হচ্ছে বা রিস্ক ফ্যাক্টরগুলো কী কী, সেক্ষেত্রে যেটা হয় প্রথম কথা যেটা বললাম এটা জিনগত একটা কারণ। উপরওয়ালা ওইভাবেই তৈরি করে দিয়েছে যে জিনগত কোনো যদি চেঞ্জ হয় তখন সেটা গ্লোকোমার দিকে টার্ন নিতে পারে। আবার কিছু রোগ আছে যেগুলোর কারণে গ্লোকোমা হওয়ার পসিবিলিটি থাকে। এবং সবচেয়ে কমন যেটা আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, এটার কারণে রক্তক্ষরণ হয়, সেটা থেকে পরবর্তী দিকে গ্লোকোমা ধরা পড়ে। আবার এমনও আছে যে বাচ্চা মায়ের পেট থেকে গ্লোকোমা নিয়েই দুনিয়াতে আসে এবং পরবর্তীতে দেখা যায় জন্মের কিছুদিন পরও আবার গ্লোকোমা ডেভেলপ করতে পারে। তো এই অনেকগুলো কারণের মধ্যে এটা একটা জিনিস। আর আরেকটা খুব কমন আমরা পাই সেটা হচ্ছে বিভিন্ন সময় চোখ লাল হয়। রোগীরা কি করে, অনেক সময় দেখা যায় ডক্টর দেখানোর পর কিছু স্পেসিফিক ড্রপ যেমন স্টেরয়েড আমরা বলি, এগুলো দেখা যায় ইউজ করতে থাকে। সো এটা আসলে নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়, এটা লং টার্ম ইউজের জন্য দেওয়া হয় না। তো এইসব ড্রপ নিজে থেকে সেলফ মেডিকেশন করার জন্য অনেক সময় দেখা যায় গ্লোকোমাটা ডেভেলপ করে, যেমনটা চোখে ছানি পড়ে যায়। ঠিক আছে। আর কিছু রোগ আছে যেগুলোর কারণে, যেমন বাতে ব্যথা যদি থাকে, আর্থ্রাইটিস যেটাকে আমরা বলি, এটার কারণেও যদি অনিয়ন্ত্রিত থাকে চোখে গ্লোকোমা হওয়ার সম্ভাবনা থাকবে। অথবা ছানির কারণেও গ্লোকোমা হয়ে যেতে পারে, চোখে আঘাত পেলেও গ্লোকোমা হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এই যে চোখ লাল হয়ে যাওয়ার যে একটি প্রবণতা রয়েছে বা চোখে কম দেখার বিষয়টি যেটি আপনি বললেন, সেটি তো চোখের অন্যান্য সমস্যার কারণেও হতে পারে। গ্লুকোমা আসলে আলাদাভাবে বোঝার কি উপায় আছে? এটা খুবই একটা ভালো কোয়েশ্চেন, কারণ হচ্ছে সব ক্ষেত্রেই চোখের যে কোনো প্রবলেমে চোখের দৃষ্টিটা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি যেটা প্রথমেই বলেছিলাম, আমাদের দু ধরনের গ্লোকোমা আমরা প্রথমে বলে থাকি। একটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার, বা যেটাতে ড্রেনের যে জায়গা দিয়ে ড্রেন হয় সেটা বন্ধ থাকে। এক্ষেত্রে যদি চোখে প্রেশারটা বেড়ে যায়, পেশেন্টের তীব্র মাথা ব্যথা থাকতে পারে, চোখ ব্যথা থাকতে পারে, সাথে চোখে পানি পড়া, চোখ লাল হওয়া, এই জিনিসগুলো থাকতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় চোখ বমি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আবার আরেক ধরনের গ্লোকোমা আছে যেটাতে ওপেন থাকে। এই অ্যাঙ্গেলটা ওপেন থাকলে তখন পেশেন্টের এই কমপ্লেনগুলো থাকে না। তো এই ক্ষেত্রে যেটা হয় তাদের আশেপাশের দৃষ্টিটা ছোট হতে থাকে। যেমন আমি যদি স্ট্রেট কারো দিকে তাকাই, আমি ডানে বামে ছবিতে দেখতে পাচ্ছি, জি জি জি, আমরা ডানে বামে বুঝতে পারি যে জিনিসটা, কিন্তু যখন আর্লি স্টেজে হয় তখন দেখা যায় আমার অল্প অল্প জায়গায় পেরিফেরি দৃষ্টি যেটা আছে বা পার্শ্ব দৃষ্টি যেটা আছে সেটা ছোট হয়ে আসে। কিন্তু তারপরেও পেশেন্ট কিন্তু খুব একটা ওয়ারিড হয় না, কারণ সে মোটামুটি জানে যে আমি সবই দেখতে পাচ্ছি। কিন্তু যখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায় তখন এটা অনেকটা টিউবুলার ফিল্ড আমরা বলি। কোনো চোঙ্গা বা কোনো একটা কাগজের দিয়ে যদি আমরা দেখি যেরকম, তখন সে শুধু ওইটুকুই দেখে, তখন তার আশেপাশের দৃষ্টিটা ছোট হয়ে আসে। তখন গিয়ে সে বুঝতে পারে যে না, দেয়ার সামথিং রং। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গ্লুকোমা হওয়ার ক্ষেত্রে কি আসলে নির্দিষ্ট কোনো বয়স আছে বা একটা সার্টেন এজ পরে কি হতে পারে, নাকি যে কোনো বয়সের? আমি বললাম এটা যে কোনো সময় হতে পারে, একদম মায়ের পেট থেকে আসার সময় থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যে কোনো বয়সে যে কোনো সময় গ্লুকোমা হওয়ার পসিবিলিটি থাকবে। তো এক্ষেত্রে যেটা করতে হয় আমাদের, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যখন বাচ্চা জন্ম নেয় তখন আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বাচ্চার চোখটা অস্বাভাবিকভাবে বড় কিনা, চোখটা কোনো কারণে ঘোলা দেখাচ্ছে কিনা বা সাদা দেখাচ্ছে কিনা, অথবা বাচ্চা সব সময় কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে এবং চোখের ডিসচার্জ বা ময়লা যেটা আসে এটা বেশি হচ্ছে কিনা। যদি এরকম থাকে অবশ্যই সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা নির্দিষ্ট বয়স, নর্মালি যেটা হয় 35 থেকে 40 বছর বয়সে গিয়ে, এতক্ষণ আমি যে কথাটা বললাম যে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা হওয়ার পসিবিলিটিতে থাকে, সেজন্য ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা একদম ম্যান্ডেটরি যে বছরে অ্যাটলিস্ট একবার ইউ হ্যাভ টু গো ফর দ্য গ্লোকোমা স্ক্রিনিং। সবাইকে চোখের পরীক্ষাটা করে নিতে হবে যে গ্লোকোমা আছে কি নেই।
আচ্ছা, স্ক্রিনিং টাইম আমাদের ইদানিং কিন্তু খুব বেশি বৃদ্ধি পেয়েছে। অনেকেই আসলে মোবাইল দেখে অভ্যস্ত বা ল্যাপটপ ইউজ করে অভ্যস্ত, কর্মক্ষেত্রে হোক বা কিংবা বিনোদনের ক্ষেত্রে হোক। তো সেটির সাথে কি আসলে গ্লুকোমার কোনো সংযোগ আছে কিনা? ওরকম একদম সরাসরি কোনো সংযোগ নেই যে স্ক্রিনিং টাইম বেশি হলেই যে গ্লোকোমা হবে, অথবা ডিভাইস টাইম যদি বেশি থাকে গ্লোকোমা হবে। তবে এটার ক্ষেত্রে যেটা হয়, পেশেন্ট ফ্রিকুয়েন্ট রেড আই কমপ্লেইন করতে পারে, চোখ লাল হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। তো ওইটা টেম্পোরারি রিলিফ করার জন্য অনেক সময় দেখা যায় আমরা কিছু স্টেরয়েড দিয়ে থাকি, যেটা লো পাওয়ারের স্টেরয়েড। তো অনেক সময় দেখা যায় রোগী নিজে থেকে এই জিনিসগুলো বারবার দিতে থাকে। তো এটা একটা ইনডাইরেক্ট কারণ হতে পারে যে এটা থেকে পরবর্তীতে গ্লোকোমা রোগ ডেভেলপ করে, টার্ন নিতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। থ্যাংক ইউ। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবার আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। আমরা কথা বলছিলাম চোখের প্রেশার নিয়ে। সৌজন্য রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। চোখের প্রেশার নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সিলেক্ট করেছি। আমরা সেই প্রশ্নগুলোর দিকে একটু আলোকপাত করি। আমাদের কাছে এমডি নাহিদ জানতে চেয়েছেন, আমার বড় ভাইয়ের চোখের মাঝখানে কেটে গেছে, এটি কি ঠিক করার কোনো উপায় আছে কিনা? এখন আমাদের করণীয় কি? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হচ্ছে, চোখের মাঝখানে কেটে যাওয়া, এটা আসলে অনেকভাবেই হতে পারে, এবং এটার এক্সটেন্ট বা কতটুকু কেটেছে এটাও আমাকে দেখতে হবে। তো সবচেয়ে ভালো হয় এটার জন্য কোনো কর্নিয়া স্পেশালিস্টের কাছে যদি শরণাপন্ন হন, তাহলে উনি ওনার মতো করে কতটুকু কি হয়েছে, ক্ষতি হয়েছে বা কতদিন আগের, ভেতরে এটার সাথে কোনো লেন্সে ইনজুরি আছে কিনা, সাথে রেটিনাতে কোনো সমস্যা আছে কিনা, সব কিছু দেখে উনি ওনাকে ঠিক মতো একটা আইডিয়া দিতে পারবে বা একটা কাউন্সিলিং করতে পারবে যে এই জিনিসটার জন্য কতটুকু কি করা যাবে, এবং ভবিষ্যতে এটার জন্য কোনো দৃষ্টির কতটুকু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এটাও তখন জানতে পারবেন। আচ্ছা, আমাদের আরো একজন দর্শক জানতে চেয়েছেন, নাদিরা আফরোজ স্বর্ণা নামে। তিনি জানতে চেয়েছেন লেজারের খরচ কত আর এটি কতটি নিরাপদ? লেজার বলতে তো আসলে অনেক ধরনের লেজারই আছে, তবে আমার মনে হয় যিনি জিজ্ঞেস করেছেন উনি মোস্ট প্রবাবলি ল্যাসিকের ব্যাপারেই হয়তো জিজ্ঞেস করেছেন। যেহেতু এটা আমার এক্সপার্টিস না, তবে আমি বলবো কোনো কর্নিয়া স্পেশালিস্ট বা লেজার রিফ্র্যাক্টিভ সার্জন যারা আছেন তাদের সাথে কথা বললে জিনিসটা সবচেয়ে ভালো হয়। দে উইল গাইড হার যে কতটুকু খরচ হতে পারে বা কীরকম কি লাগতে পারে। আচ্ছা, আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। সেটি হচ্ছে মোহাম্মদ ইসরাফিল। তিনি জানতে চেয়েছেন, আমি অনেকক্ষণ টিভির স্ক্রিনের সামনে কাজ করি, আমার ডায়াবেটিক আছে, আমার এখন টিভির স্ক্রলে যেসব লেখাগুলো যায় সেগুলো দেখতে সমস্যা হয়, আমার এখন করণীয় কি? উনি যেহেতু বলেছেন ওনার ডায়াবেটিস আছে, সাথে ওনার বয়সটা বলে দিলে সবচেয়ে ভালো হতো, কারণ আমরা যখন 40-র দিকে যেতে থাকি তখন কিন্তু আমাদের কাছে দেখার পাওয়ারটা কমতে থাকে, বা অ্যাকোমোডেশন যেটা আমরা বলি। সো আলটিমেটলি ওনাকে কাছে দেখার জন্য হয়তো চশমা লাগতে পারে, ঠিক আছে? এটা একটা জিনিস যদি 40 হয়। আর আরেকটা জিনিস হচ্ছে ওনার ডায়াবেটিস যদি ফ্লাকচুয়েট করে, যদি আনকন্ট্রোল থাকে, ওইটার কারণেও কিন্তু উনি চোখে ঘোলা দেখবে। যখন ডায়াবেটিস কমে যাচ্ছে, চোখের পাওয়ারও কমে যাচ্ছে, বেড়ে গেলে হঠাৎ করে দেখা যাচ্ছে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই জন্য যেটা আমরা বলবো বা যেটা আমি ওনাকে সাজেস্ট করব, নিয়ারেস্ট কোনো আই স্পেশালিস্টের কাছে গিয়ে ওনার চোখের পাওয়ারটা একটু চেক করে নেওয়ার জন্য, এবং সাথে অবশ্যই ডায়াবেটিসটা যাতে ওয়েল কন্ট্রোল থাকে। আচ্ছা, এবার আমরা প্রশ্নে ফিরে যাই। এবার জানতে চাইবো যে আসলে চোখের এই যে গ্লুকোমা হচ্ছে, সেটি আসলে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা দ্বারা আপনারা শিওর হয়ে থাকেন, সেটি একটি প্রশ্ন থাকলো, এবং এর চিকিৎসা প্রসঙ্গেও কিছুটা জানতে চাইবো। চোখের গ্লুকোমা আছে কি নেই এটা দেখার জন্য আমাদের কিছু রুটিন পরীক্ষা করতে হয়। যেমন রোগী যখন আসে তখন প্রথমেই আমরা দৃষ্টি দেখার সাথে সাথে তার চোখের প্রেশারটাও কিন্তু দেখে নিই। এটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ আমার চোখের প্রেশারটাই আমাকে গাইড করবে যে তার চোখের প্রেশারটা বর্ডার লাইনে আছে কিনা, নর্মালের মধ্যে আছে কিনা, এটা একটা জিনিস। দেন আমার যেটা বললাম যে অ্যাঙ্গেলটা ওপেন আছে কিনা নাকি ক্লোজ আছে, কারণ আমার দুই ধরনের গ্লুকোমা মেইনলি, একটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল আর একটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার। সো এটার জন্য যেটা করতে হয় যে গনিওস্কোপি আমরা বলি, এটাতে 4টা মিরর থাকে বা 6টা মিরর থাকতে পারে, অথবা অনেক ক্ষেত্রে 1 মিরর থাকে। ওটা বসানোর পরে আমাকে দেখতে হয় যে আমার অ্যাঙ্গেলটা ওপেন আছে কিনা, এটা হচ্ছে সেকেন্ড। আর থার্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যদি চোখের প্রেশার বেশি থাকে বা কম থাকে কিন্তু চোখের নার্ভ যেটা, স্নায়ু যেটা আছে, ওইটাতে কোনো ড্যামেজ হচ্ছে কিনা। তো ওইটা দেখার জন্য আমাদেরকে রেটিনাটা দেখতে হয়, চোখের মনি বড় করে ভেতরটা দেখতে হয় যে ওটা কোনো ড্যামেজ হয়েছে কিনা। এটা হচ্ছে আমার কাছে যখন এসেছে।
এখন এটা কনফার্ম করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদেরকে করতে হয়, বা গ্লোকোমা কতটুকু হয়েছে, কতটুকু আছে বা কতটুকু ভালো আছে এটা বোঝার জন্য। তো এটার জন্য প্রথম কথা হচ্ছে আমাকে একটা ছবি তুলতে হয় রেটিনার, যে ওটার নার্ভটা কতটুকু ড্যামেজ হয়েছে এটা যাতে আমি গ্রসলি দেখলে বুঝতে পারি। তারপর হচ্ছে আমার ভিজুয়াল ফিল্ড আমরা বলি, আমার যে পার্শ্ব দৃষ্টি যেটা আছে এটা কতটুকু কমেছে বা কতটুকু খারাপ অবস্থায় আছে ওটা। আর আরেকটা জিনিস হচ্ছে আমার নার্ভ ড্যামেজ যেটা হয়েছে এটা কতটুকু ড্যামেজ হয়েছে ওটা দেখার জন্য আমরা ওসিটি বলি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি বলি। এই তিনটা টেস্ট মোটামুটি ম্যান্ডেটরি আমাদের জন্য। আচ্ছা, এবার চিকিৎসা প্রসঙ্গে জানতে চাইবো যে চিকিৎসা আসলে কি দিয়ে থাকেন? গ্লোকোমার ক্ষেত্রে একদম ওয়ার্ল্ড ওয়াইড যা যা চিকিৎসা পদ্ধতি আছে সবই আমাদের দেশে হয়। সেটা চোখে ড্রপ, লেজার, গ্লোকোমা সার্জারি এবং অ্যাডভান্স কিছু ডিভাইস আছে যেটাকে আমরা ভালভ বা ভালভলেস সার্জারি বলি, গ্লোকোমা ড্রেনেজ ডিভাইস। তো প্রথম ক্ষেত্রে আমরা যেটা করি, যদি কোনো পেশেন্টের গ্লোকোমা ধরা পড়ে, আর্লি স্টেজ হোক, আমরা চেষ্টা করি ড্রপের মাধ্যমে সেটা কন্ট্রোল করার জন্য। এবং ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ড্রপ রেসপন্স ছবিতে দেখতে পাচ্ছি। জি জি। এর পরেরটা হচ্ছে যদি কোনো কারণে দেখা যায় একটা পেশেন্টকে অনেকগুলো ড্রপ দিতে হচ্ছে প্রেশার কমানোর জন্য, সেক্ষেত্রে আমরা হয়তো গ্লোকোমা সার্জারির দিকে পেশেন্টকে বা লেজারের দিকে যাওয়ার জন্য বলি। এক্ষেত্রে যেটা হচ্ছে, লেজার করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যদি পেশেন্ট আগে থেকে 3টা ড্রপ পেয়ে প্রেশার কন্ট্রোলে থাকতো, সেক্ষেত্রে হয়তো তার তখন একটা ড্রপ অথবা 2টো ড্রপে আমি নামিয়ে আনতে পারি। অথবা আরেকটা জিনিস হচ্ছে আমি সার্জারিতে চলে গেলাম, তাহলে হয়তো যে ড্রপগুলো দিচ্ছে এগুলা তার দেয়া নাও লাগতে পারে। কারণ আপনারা হয়তো জানবেন বা খেয়াল করে থাকবেন, গ্লোকোমা এক একটা ড্রপ কিন্তু অলমোস্ট 500+। সো একটা পেশেন্টে যদি 3টা ড্রপ দিতে হয়, দ্যাটস মোর দেন 1,500 অলমোস্ট। ঠিক আছে? সো শুধুমাত্র গ্লোকোমার জন্য তার যদি তার বাকি খরচগুলো তখন চিন্তা করতে হবে। সো এই জিনিসগুলো চিন্তা করে আমরা হয়তো সার্জারি অ্যাডভাইস করি। আর কিছু ক্ষেত্রে আছে যেগুলো গ্লোকোমাতে যে ট্রেডিশনাল বা নর্মাল যে গ্লোকোমা সার্জারি আছে এগুলো দিয়ে কন্ট্রোল করা পসিবল হয় না, সেক্ষেত্রে আমরা তখন অ্যাডভান্স গ্লোকোমা ড্রেনেজ ডিভাইস যেগুলো আছে বা শান্ট সার্জারি বলে ওইগুলোতে চলে যাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকার যাত্রাবাড়ি থেকে সাইফুল ইসলাম বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে গ্লোকোমা থেকে বাঁচার উপায় কি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক সাথে থাকবেন। যে আমরা এই প্রসঙ্গে আসছিলাম, গ্লোকোমা প্রতিরোধের উপায় আসলে কি, দর্শক ফোনে সেটিও জানতে চেয়েছেন। প্রথম জিনিস হচ্ছে আমাদের নিজেদের সচেতনতা, আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে জানাতে হবে গ্লোকোমা বলে একটা রোগ আছে এবং এটা কিন্তু চিরস্থায়ী অন্ধত্বের একটা অন্যতম কারণ। তো এক্ষেত্রে প্রথম জিনিস হচ্ছে, আমি যখনই কোনো ডাক্তারের কাছে যাব, আই স্পেশালিস্টের কাছে যাব, ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে আমার গ্লোকোমা আছে কি নেই সেটা যাতে বলে দেয়। এবং যদি উনি বলতে না পারেন, উনি যাতে অ্যাটলিস্ট কোনো একজন গ্লোকোমা স্পেশালিস্টের শরণাপন্ন হওয়ার জন্য ওনাকে অ্যাডভাইস করেন যে আপনি একটু গ্লোকোমা আছে কিনা এটা শিওর হয়ে নিন। এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে, বিভিন্ন সময় আমরা অনেক ধরনের ড্রপ দিয়ে থাকি, দেখা গেল চোখ লাল হচ্ছে, যেটা আমি একটু আগে বলেছিলাম। এই ড্রপগুলো যাতে সেলফ মেডিকেশন না করে, ফার্মেসিতে গিয়ে নিজে থেকে কিনে যাতে ড্রপ না দেয়। কোনো প্রবলেম হচ্ছে সরাসরি যাতে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে ওই ব্যাপারে পরামর্শ নেন। আর 3 নাম্বার যেটা হচ্ছে, আমাদের ম্যাস মিডিয়া, এটা আমাদেরও আসলে একটু দুঃখজনক যে আমরাও হয়তো জনগণের কাছে নিউজটা প্রেজেন্ট করতে পারি না বা পৌঁছাতে পারি না। সেজন্য আরেকটা জিনিস, সবাইকে মিলে জিনিসটা রোগীদেরকে জানানো বা সর্বসাধারণের কাছে জানানো যে চোখের গ্লোকোমা নামে একটা রোগ আছে এবং এটার জন্য কি কি করতে হবে আমাদের। তো এটার জন্য আমরা প্রতি বছরই ওয়ার্ল্ড গ্লোকোমা উইক হিসেবে একটা উইক পালন করে থাকি প্রতি বছর মার্চে। বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির আন্ডারে আমরা যত গ্লোকোমা স্পেশালিস্ট আছি, প্রতিটা ইনস্টিটিউটে এই জিনিসটা উদযাপন করা হয় যাতে জনসাধারণের মধ্যে গ্লোকোমা নিয়ে অ্যাওয়ারনেসটা তৈরি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি কোনো কারণে চোখে আঘাত লেগে থাকে, চোখে যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে এবং গ্লোকোমা আছে কি নেই এই জিনিসটা এনশিওর হতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত মূল্যবান উপস্থাপনার জন্য। আমরা আসলে গ্লোকোমা নিয়ে আসলে অনেক কিছু জানার ছিল, হয়তো সময় স্বল্পতার জন্য আজ সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব এই বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে চোখের প্রেশার সংক্রান্ত আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন, আর আপনারা উত্তর পেলে আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।